এভাবে দাঁড়িয়ে থাকো, একদম নড়াচড়া করার চেষ্টা করবে না। শেহের ধমক শুনে ডুব গেল। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকার মানে কি? ও কি লোকটার নিজের সম্পত্তি? একটা প্রাপ্তবয়স্ক মেয়ের উপর নিজের নির্দেশ চাপিয়ে দিতে চাইছে। লোকটা তো মহা বেয়াদব। শেহের প্রচন্ড রাগ নিয়ে এবার বলে উঠল, আমাকে এভাবে ধরে রাখার মানেটা কি? আমি আপনার গার্লফ্রেন্ড বা বউ নই, ছাড়ুন আমায়। লোকটার মাথায় একটা কালো রঙের বড় হেড, সেটা এক চোখ আর করে কোনোখানি উঠে যাওয়ায় দেখতে অদ্ভুত লাগছে। চোখে দামি সানগ্লাস, পোশাক পরিচ্ছেদও পরিপাটি, নিশ্চয়ই কোনো বড়লোক গোলের ছেলে হবে। শেহরের কথা শুনে রাগে তার নাক লাল হয়ে টকটকে হয়ে গেছে। গলার স্বর নামিয়ে বলল, এত বেশি কথা না বলে মুখটা বন্ধ রাখো। আপনি ছাড়ুন আমায়, আমি কিন্তু এবার চিৎকার করব। চিৎকার করে দেখো তোমার কি অবস্থা করি। শেহর খানিকটা ভয় নিয়েই জিজ্ঞেস করলো, কে আপনি? আর আমার সঙ্গে এমন অসভ্যের মতো আচরণ করছেন কেন? আমি কে সেটা তোমার না জানলেও চলবে। তাহলে আমাকে ছেড়ে দিন, আমার প্রচুর কাজ আছে। লোকটা বিরক্ত হয়ে বলল, তোমার কাজ পরে করে নিও। পারবো না, আমার ইমিডিয়েটলি যেতে হবে। তাছাড়া বাইরে কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। উফ শিট, একটু আস্তে কথা বলো। শেহর চুপ হয়ে গেল। অনেক মানুষের কোলাহল বেশি আসছে। এটা একটা রেস্টুরেন্ট, এরকম হতেই পারে, কিন্তু এত লোকের গলা শোনা যাচ্ছে যেন কোনো নামি দামি লোক এখানে এসেছে। তার ইন্টারভিউ নেওয়ার জন্য মিডিয়ার লোকেরা ভিড় জমিয়েছে, যেমনটা কোনো সেলিব্রিটি এলে হয়। কিন্তু কোথাও তো এরকম গণ্যমান্য ব্যক্তিবর্গ দেখা যাচ্ছে না। তাহলে যাই হোক, এই লোকের সমস্যাটা কি? শেরকে কেন এখানে আটকে রেখেছে, তাও আবার কেমন চোরের মতো? শের কিছু একটা চিন্তা করে এবার তীক্ষ্ণ কণ্ঠে হেড পরা লোকটার দিকে তাকালো। লোকটা ভ্রু দুটো নাচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনি কি চোর? নিচু গলায় চিৎকার করে লোকটা বলল, হোয়াট? আপনি চোরের মতো লুকিয়ে আছেন কেন? আর আপনি চোর ডাকাত যাই হন না কেন, আমাকে এইভাবে এখানে নিয়ে এসেছেন কেন? বিলিভ মি, আমি ভদ্র পোশাক পরে কখনো কাউকে চুরি টুরি করতে দেখিনি। লোকটা কপট রাগ নিয়ে বলল, আমাকে দেখে চোর মনে হচ্ছে? হতেই পারে, বাইরে দেখছেন না কত লোকজন জড়ো হয়েছে। বাংলাদেশে এত মানুষ কখন জমা হয় জানেন? যখন কোনো চোর ডাকাত ধরা পড়ে তখন। লোকটা শেরকে ছেড়ে দিয়ে ঠিক করে দাঁড়ালো। শের এতক্ষণ পর ছাড়া পেয়ে প্রাণ ভরে শ্বাস নিল। ব্যাগ থেকে টিস্যু বের করে কপালে গামটুকু মুছতে নিতে দরজার পেছন থেকে বেরোতে গেলে একটা শক্ত সামর্থ্য হাত ওকে টেনে ধরে। শের বিরক্ত হয়ে পিছন ফিরে জিজ্ঞেস করলো, সমস্যা কি চোর মশাই? মেয়েদের গায়ে হাত দিতে বুঝি অনেক ভালো লাগে? লোকটা আমার কথায় পাত্তা না দিয়ে বলল, এখন যাওয়ার পারমিশন তো আমি দেইনি। আপনার পারমিশনে আমাকে চলতে হবে? ও মাই গড, কি আপনি ভাই কোনো মন্ত্রীর ছেলে? সেটা না হয় পরে জেনে নিও, আপাতত এখান থেকে বেরোনোর কথা ভুলে যাও। শেহরের ইচ্ছে করছে এই ছেলের কানের মাঝে দুটো থাপ্পড় বসিয়ে সিধে করে দিতে। একে তো চুরি, তার উপর সেনা চুরি, তাও আবার ওর উপর আদেশ জারি করছে। এই রাতে কেন যে এই রেস্টুরেন্টের কাজে খুঁজে নিতে এসেছিল তা ভেবেই নিজের কপাল চড়াতে ইচ্ছে করছে। কাজের কাজ কিছুই তো হলো না, বরং আরো ঝামেলায় জড়িয়ে পড়লো। মনটা এমনিতেই বেশ খারাপ হয়ে আছে। হাজারো টেনশনের মাঝে এখন আবার এই উটকো ঝামেলা। চোখ মুখে রাজ্যের ক্লান্তি, দাঁতে দাঁত চেপে এবার বলে উঠলো, আপনি আমাকে এখান থেকে যেতে দিন, নইলে আমি এক্ষুনি বাইরে গিয়ে সবাইকে বলে দিচ্ছি চোর এখানে লুকিয়েছে আর আমার সাথে অসভ্যতামি করেছে। তখন মজা টের পাবেন মিস্টার চোর মশাই। স্টপ ইট। বলেই শেরের মুখ চেপে ধরলো লোকটা। ও তো অবাক হয়ে তাকিয়ে রইল। ঘটনাটি বুঝতে ওর বেশ বেগ পেতে হচ্ছে। যখন মাথা এলো তখন নিজেকে ছাড়ানোর জন্য লোকটার হাতে কামড় দিয়ে বসলো। রক্তচক্ষু নিয়ে হেড পরা লোকটা ওর দিকে তাকাতেই ভয়ে চুপসে গেল, কিন্তু লোকটা নিজের হাত সরালো না। মিনিট খানেক পর লোকটা বাঁ হাতে পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করলো। হেই জিসান, ওরা চলে গিয়েছে। ওপাশ থেকে জিসান নামক কেউ একজন বলল, অনেক বুঝিয়ে সুঝিয়ে বের করেছি, তুই এখন বেরিয়ে আসতে পারিস। ওকে, থ্যাঙ্কস তোকে সবটা হ্যান্ডেল করার জন্য। এইসব ফর্মালিটি করার কোনো প্রয়োজন নেই। তুই কোথায়? এসে বলছি, তুই সেকেন্ড ফ্লোরে ওয়েট কর। ওকে আয়। ফোনটা পকেটে ঢুকিয়ে হেড পরা লোকটা শান্তির নিঃশ্বাস ফেললো। শেহারকে ছেড়ে দিয়ে ক্ষিপ্ত গলায় বলল, আমার সাথে যে বাজে বিহেভিয়ারটা তুমি করলে, এটার জন্য এখন তোমাকে কিছু বললাম না। তাই বলে ভেবো না আমি এই ব্যাপারটা ভুলে গিয়ে তোমায় ক্ষমা করে দিয়েছি। আবার কখনো দেখা হলে এর শোধ আমি নিয়েই ছাড়বো।
শেহেরও এবার রেগে গেল। ওর সাথে বাজে ব্যবহার করে আবার ওকে কথা শোনানো হচ্ছে। ও বিগলিত কণ্ঠে বলল, চোরের মায়ের বড় গলা। স্টুপিড, কে কে চোর? এই যে আমার সামনে ভদ্র পোশাকে দাঁড়িয়ে থাকা অভদ্র একটা মানব সন্তান, যার ন্যূনতম বিবেক বুদ্ধি নেই। আমার বিবেক বুদ্ধি নেই, কি আছে সেটা হারে হারে বুঝিয়ে দেবো সময় মতো, বাট একটা থ্যাঙ্কস তোমার প্রাপ্য। শেহের আচমকা অবাক হয়ে হেড পরা লোকটির দিকে তাকালো, জিজ্ঞেস করলো, থ্যাঙ্কস কেন? তোমার জন্য আজ বেঁচে গেলাম। শেহের ভাব নিয়ে বলল, থাক থাক, একটা চোরকে বাঁচিয়ে আমি কোনো নেকি লাভ করিনি। লোকগুলোর হাতে তুলে দিলেই ভালো ছিল, একেবারে পিটিয়ে পিঠের ছাল চামড়া তুলে দিত। আর কোনো মেয়ের সাথে এইভাবে চিপকে দাঁড়িয়ে থাকার স্বাদ সুদে আসলে মিটিয়ে দিত। লোকটা নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামাল দিল। তারপর জিজ্ঞেস করলো, বাই দ্য ওয়ে, তুমি এত রাতে রেস্টুরেন্টে কি জন্য এসেছিলে? আপনাকে বলবো কেন? না, শোনার ইচ্ছে হলো আর কি। কাজ খুঁজছিলাম, এটা তো নতুন খুলেছে, তাই ভাবলাম ছোটখাটো একটা কাজ পেলেও পেতে পারি। কিন্তু আজ নাকি ইন্টারভিউ নেওয়া হবে না, সময় শেষ, তাই পরশু আসতে বলল। লোকটা মুচকি এসে বলল, ও তাই বলো। তো চোর মশাই, আমি এবার আসি। লোকটা উত্তর দিল না। শেহের বেরিয়ে এলো করিডোরের বাঁদিকে দরজার আড়াল থেকে। প্রচন্ড রাগ নিয়ে হেড পরা লোকটা শেহরে চলে যাওয়া দেখলো। অতঃপর নিজেও বেরিয়ে এলো। পেছনে সিঁড়ি বেয়ে একেবারে বাগানের কাছে চলে এলো। সেলফোন বের করে ফোন লাগালো জিসান নামক কাউকে। রাত 8:30। শেহের আলিশান রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটার কথা ভাবছে। রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে ইন্টারভিউর বিষয়ে কথা বলে 3তলা রিসেপশন থেকে নামার সময়ই মানুষের শোরগোল শুনতে পায়। সামনে এগোনোর জন্য পা বাড়াতেই তা থেকে আসা হেড পরা লোকটা ওর সাথে ধাক্কা লাগে। শব্দ শুনে এদিকে লোকজন এগিয়ে আসতে নিলেই ওকে নিয়ে এক প্রকার জোর করে দরজার আড়ালে লুকিয়ে পড়ে লোকটা। কিন্তু এরকম করা মানে কি? গার্ড থেকে জানতে পারলো রেস্টুরেন্টে কোনো চুরি হয়নি। কোনো একজন সেলিব্রিটি আসায় মিডিয়ার লোকেরা হামলে পড়েছিল। গার্ডরা জানে না সে কে, নিশ্চয়ই বড় কেউ হবে, নইলে কি এত লোক ভিড় জমাতো? পেটের অসহ্য শেহের, আমার নাম শেহের। হোয়াট দা ভাই, কে তোমার ভাই? আর তুমি কি ভেবেছো তোমার নাম আছে আর আমার নেই? কোথা থেকে যে এরা আসে? আপনার নাম শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই, আর এখানে কাজ পাওয়াটারও ইন্টারেস্ট নেই। শেহের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসতে নিলে লোকটা ওকে ডেকে বলল, এক কাপ কফি খেয়ে যেতে পারো, আমাদের সার্ভিস ভালো। কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া হচ্ছে আপনার কফিতে, আর আপনার এই আলিশান রেস্টুরেন্টে থুতু মারি। লোকটার মুখ রক্তিম হয়ে উঠল। সানগ্লাসটা চোখ থেকে সরাতেই রেগে যাওয়া লাল চোখ দুটো দেখে ওর গলা শুকিয়ে এলো। বুঝতে পারলো এই কথাটা বলা ওর ঠিক হয়নি। লোকটা চিৎকার করে বলল, আমার সাথে এই ইফরাজ পুরবের সাথে গলা উঁচু করে কথা বলার সাহস দেখালে? তুমি জানো না তুমি কত বড় ভুল করলে? এর জন্য ভুগতে হবে তোমায়। সেদিনের বেয়াদবির জন্য তোমাকে কাজ দেওয়া হয়নি, তারপরও তোমার শিক্ষা হয়নি। ওকে, আমি দেখে নেব তোমায়। রাইট নাও গো টু হেল, ড্যাম ইট। শেহের বিতসন্ত্রস্ত হয়ে বেরিয়ে এলো। ভালোই যান নিয়ে বেরিয়ে আসতে পেরেছে, এটাই ভালো। খোলা হাওয়ায় প্রাণভরে নিঃশ্বাস নিয়েও ওর শান্তি লাগছে না। এই মুহূর্তে পৃথিবীর সবকিছুর উপর বিরক্ত সে। ওর ভাগ্যই ওর সাথে বেইমানি করলো। কেন ওর সাথে সবসময় খারাপ হয়? ওই ভেবেছিল কাজটা হয়ে গেলে আর চিন্তা নেই, বাড়ি ভাড়া, খাওয়া খরচ, পড়াশোনার খরচ চালাতে পারবে। কিন্তু তা হলো কই? বড়লোকেরা বুঝি এমনই হয়, গরিবের উপরে ওদের যত অত্যাচার। পথঘাট রোদের আলো চিকচিক করছে, বাতাস বন্য। শেহের হাত ব্যাগ খুঁজে 50 টাকার একটা নোট ছাড়া আর কিছুই খুঁজে পেল না ও। এই টাকাটা দিয়ে বাসা পর্যন্ত যেতে হবে, কিন্তু এখন বাসায় যাওয়া যাবে না, কারণ এখন ভার্সিটির সময় হয়ে গিয়েছে। ক্লাস মিস করা যাবে না, আর ভার্সিটি গেলে বাসায় আসা টাকা থাকবে না। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। অবশেষে বাড়ির পথেই রওনা হলো। গুরুত্বপূর্ণ ক্লাসটা মিস হয়ে যাওয়ায় ওর খুব খারাপ লাগলো, কিন্তু কিছুই করার নেই। একদিন হলো কয়েকজন অচেনা মেয়ের সাথে সাবলেট বাড়ি ভাড়া নিয়েছে, তাছাড়া জিনিসপত্র গোছানো হয়নি। এখন গিয়ে সেই কাজগুলো সেরে ফেলতে হবে, তাহলে রাত জেগে পড়াশোনা করতে অসুবিধা হবে না। পেছুমুখী মেয়েটার স্পর্ধা দেখে পূর্ব এখনো রাগে কাঁপছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে।
সামান্য একটা মেয়ে বলে কিনা থুতো মারি, এত সাহস! সেদিনের ঘটনায় মেয়েটাকে কিছু করিনি বলে আশকারা পেয়ে গিয়েছে। ওর সাথে গলা উঁচু করে কথা বলে একে একটা উচিত শিক্ষা দিতেই হবে। পূর্ব বাঁকা হেসে মনে মনে বলল, যার যত টাকা তার তচ্ছি, তুই চলে আয়। তুই না গেলে আমিও যাব না। আচ্ছা, আমি আসছি। পূর্ব গম্ভীর কণ্ঠে বলল। ওকে। জিসান এবার ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই, এত রেগে আছিস কেন? আমার সাথে একজন বেয়াদবি করেছে, ভাবতে পারছিস? জিসান বড্ড অবাক হলো। তার এই রাগী বন্ধুটির সাথে কেউ বেয়াদবি করেছে, এটাও কোনোদিন ওকে শুনতে হবে? কখনোই ভাবতে পারেনি। ব্যবসায়ী ইরফান আহমেদের ছেলে, হাজারো মেয়েদের ক্রাশ। ইফরাজ পূর্বের সাথে কথা বলতে গেলে যেখানে দুবার ভাবতে হয়, সেখানে এই দুঃসাহসিকতা কাজ করে বসলো। কিন্তু ভাবনার প্রহরকে সাইডে রেখে জিসান গলা উঁচু করে বলল, একবার বল ভাই, কে তোকে কি বলেছে? তোর সাথে কেউ বেয়াদবি করবে আর আমি বন্ধু হয়ে সেটা মেনে নিব, তা কখনোই হবে না। দরকার হলে গাঁজা দিয়ে মশাল বানিয়ে তার মধ্যে আগুন জ্বালিয়ে পুরো ঢাকা শহরে আন্দোলন করব। তবুও বল, কে সে? কোন অদম বান্দা তোকে রাগিয়েছে? একবার বল ভাই, তার অবস্থা আমি খারাপ করে দিব। একটা মেয়ে। আর কোন মেয়ে জানিস? যাকে কাজ না দেওয়ার ব্যবস্থা করতে আজ রেস্টুরেন্টে আসছি। বলেই ফোনটা কেটে দিল পূর্ব। জিসান বাকহারা হয়ে গেল। একটা মেয়ে ওর বন্ধুকে নাস্তানাবুদ করে দিয়েছে। আহা, এই দিনটা ওকে দেখতে হচ্ছে। মেয়েটাকে দেখার প্রচন্ড ইচ্ছে হচ্ছে ওর। সেই রমণী। ভাবতে ভাবতে বন্ধুদের আড্ডা মহল থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো জিসান। তারপর রওনা দিল পূর্বের বাসার উদ্দেশ্যে। শেহের বাসায় পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সব কাজ করে ফেললো। কাপড় চোপড় ট্যাঙ্কে রেখে বই খাতা সেলফে সাজিয়ে নিল। তারপর বিছানা করে ঘরে ঝাড়ু দিয়ে মুছলো। এসব করতে করতেই রাত 9টা বেজে গেল। অতঃপর রান্না চাপালো, ভাত আর ডিমের তরকারি। অন্যান্য রুমমেটেরা নিজেদের ঘরে দরজা লাগিয়ে বসে আছে। কারো রুমে ঢোকার পারমিশন নেই শেহেরের, তাই ও আর সেদিকে যায় না। গোসল করে খাবার নিয়ে বসলো জানলার ধারের পড়াল টেবিলটায়। পেট খিদে চোচো করছে। কষ্ট করে রান্না করা ভাতের লোকমাটা মুখে তুলতে গেলেই বাইরে থেকে কিছু একটা এসে জ্বালানা ভেঙে সোজা ওর থালায় পড়ে। হাত ফসকে থালাটা মেঝেতে পড়ে সবগুলো ভাত ছিটিয়ে গেল। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে শের কিছুই বুঝে উঠতে পারল না। ভাতগুলো মেঝেতে পড়ে থাকা দেখে ওর চোখ ফেটে জল বেরিয়ে এলো। বাইরে থেকে কেউ পাথর নিক্ষেপ করেছে। শেহের জানলা দিয়ে নিচে তাকাতেই দেখলো কয়েকটা ছেলে সেখানে দাঁড়িয়ে হাসছে। পাশেই বিকালের হ্যাট পরা লোকটি, আর সাথে চেক শার্ট পরিহিত একটা যুবক। সবাই হাসছে যেন খুব মজার ঘটনা ঘটেছে। কাছে জানালাটা ভেঙেছে। মূলত ওদের উদ্দেশ্য ছিল জ্বালানা ভাঙা, কিন্তু তারা তো আর জানে না এই কাজে একটা মেয়েকে সারা রাত না খেয়ে কাটাতে হবে। বড় মাপের সেলিব্রিটি টাইপের একজন লোক রাত বিরাতে এরকম জঘন্য কাজ করতে পারবে ভাবতেই গা গলিয়ে আসলো শেরের। ছি, এত নিচু মন মানসিকতা! কিন্তু এই লোক ওর বাসার ঠিকানা পেল কিভাবে? শের কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো জানলার ধারে। বসে বসে ওদের কাণ্ড দেখছে আর দুঃসাহস দেখে অবাক হচ্ছে। কতটা বেয়াদব হলে একটা ছেলে তার সাঙ্গাবাঙ্গা নিয়ে এসে নিরীহ একটা মেয়ের সাথে এরকম আচরণ করতে পারে, তাও আবার এত রাতে। শেহরের আজ পড়তে ইচ্ছে করছে না, ঘুমও পাচ্ছে না। রান্নাঘরে থালা বাসনের আওয়াজ শোনা যাচ্ছে। নিশ্চয়ই ওর সাথে মেয়েগুলো কিছু একটা করছে। শেহরের ভীষণ ইচ্ছে করলো তাদের সাথে গিয়ে কথা বলার, কিন্তু ও যাবার আগেই ওরা নিজেদের ঘরে গিয়ে দরজা আটকে দিল। ওর ভীষণ খারাপ লাগলো। দীর্ঘশ্বাস ফেলে আবারও নিজের ঘরেতেই ফিরে এলো। সাথে সাথে লোকগুলোকে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে ওদেরকে বিদায় করে দিল জিসান। পূর্ব গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সেই 8 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? জিসান বেশ বিরক্ত বোধ করছে। শেষমেশ না পেরে জিজ্ঞেস করলো, কিরে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? যা করতে এসেছিলি তা তো করেছিসই, এবার চল। পূর্ব কোল্ড ড্রিঙ্কসের ক্যানটাতে চুমুক দিতে দিতে বলল, তোর চলে যাওয়ার ইচ্ছে হচ্ছে? ওকে, যেতে পারিস তুই। তোকে একা ফেলে যাব নাকি? মাথা খারাপ হয়নি আমার? তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক। হোয়াই ম্যান হোয়াই? রাস্তায় দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার এত শখ জাগলো কেন তোর? মেয়েটার বাসার জানালা তো ভেঙে দিলি, আর কি বাকি আছে? পূর্বের চেহারা থমথমে হয়ে আছে। শক্ত গলায় বলে উঠল, ওকে সরি বলতে হবে,
নয়তো আজ এখান থেকে এক পাও নড়বো না। জিসান অবাক হয়ে বলল, কিভাবে সরি বলবি? ও কি এখানে আসবে নাকি? আসতে হবে। পাগল হলি তুই? মানুষ দেখলে কি ভাববে? তোর এত চিন্তা করতে হবে না। জিসান চিন্তিত গলায় বলল, কিন্তু মেয়েটা জানবে কিভাবে যে তোকে সরি বলতে হবে? না জানলে তো এখানে আসবে না, আর সরিও বলবে না। পূর্ব গম্ভীর গলায় কিছু একটা ভেবে বলল, চল কোথায়? বাসায়, বড্ড টায়ার্ড লাগছে। এক্ষুনি না বললে এখানে দাঁড়িয়ে থাকবি? যতক্ষণ না মেয়েটি এসে সরি বলে ততক্ষণ যাবি না। এখন আবার কি হলো? কিছু না, গাড়িতে বস। জিসান গাড়ির দরজা খুলতে খুলতে বলল, তোর যে মাঝে মাঝে কি হয় বুঝি না বাপু। পূর্ব অদ্ভুত ভঙ্গিতে হাসলো, রহস্যময় সেই হাসি। যখন ওর মনে কোনো কুটিল চিন্তা ভাবনা আসে তখন এইভাবে হাসা ওর অভ্যাস। ফিল্টের কাউবয় হেড পরা মাথা থেকে খুলে এসি টেম্পারেচার নর্মাল দিয়ে গাড়ি স্টার্ট করলো। রাতের জাঁকজমকপূর্ণ ঢাকা শহর, সুউচ্চ বিল্ডিংগুলো তার কাছে মতো দাঁড়িয়ে আছে, চারিদিকে বুতুরে নীরবতায় ছেয়ে আছে। রাস্তার দুধারে গাছগুলো শত শত বছর পার করার সাক্ষী হয়ে কেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পিচঢালা পথে একটা মানুষও নেই। মহানগরী এখন ঘুমন্তগরীতে রূপান্তর হয়েছে। বাতাস এসে ঝাপটে যাচ্ছে পূর্বের চোখ মুখে। লো ভলিউমে গান বেজে চলছে। জিসান ফোনে কল করায় ব্যস্ত। তবুও কি ভয়ানক নিস্তবতার চারপাশে ভর করছে ভাবতেই ওর গা কাটা দিয়ে উঠল। রাতের আধারে ছুটে চলা গাড়ির দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল শেহের। লোকগুলো চলে গিয়েছে, এতেই ওর শান্তি। কেউ টের পেলে তো একটা জঘন্য খারাপ হতো। এই চিন্তা মাথা থেকে উঠে যেতেই ওর ভীষণ ঘুম পেল। চাকরি করবি গার্মেন্টসে? গার্মেন্টস? কিসের চাকরি? এই সবাই যেমন করে নর্মালি সেলাইয়ের কাজ টাজ। ওখানে কাজ করা অনেক টাফ, তাছাড়া ওর পড়াশোনা আছে। গার্মেন্টসে কাজ করতে গেলে সে 7 সকালে বেরিয়ে বিকেলে বাসায় ফিরতে হয়, তাও বেতন সামান্য। কয়টা টাকা বেশি পাওয়ার জন্য ওভার টাইম করতে হয়, আর তা করতে গিয়ে বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। তখন পড়াশোনার সময় কই পাবে? তাই আজকাল তো জব পাওয়ার মুখের কথা নয়। শেহেরের মন খারাপ হয়ে গেল। মাথা নিচু করে বসে ঘাসের ফাঁকে ফাঁকে ফুটে ওঠা ছোট ছোট জঙ্গলি ফুলগুলোই হাত বোলালো অনেকক্ষণ। তারপর গম্ভীর গলায় বলল, রেস্টুরেন্টের কাজটা হতে হতেও হয়নি ওই এক সেলিব্রিটির জন্য। এসব বড় লোকেরা নিজেদের কিভাবে আল্লাহ জানে, সামান্য চোর বলায় আমাকে কাজটা দেয়নি, ভাবতে পারিস? রিমি ওর কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করিস না দোস্ত। শেহেরের কোলের উপর ব্যাগটা রেখে গম্ভীর মুখে বসে রইল। সামনের দিনগুলোর কথা মনে করে ওর ভীষণ চিন্তা হচ্ছে। সামান্য টাকা কিভাবে সব সামাল দিবে আল্লাহ ভালো জানেন। তাছাড়া সেমিস্টার ফি চলে আসছে। শেফা ওর মলিন চেহারা দেখে দুহাত উপরে তুলে বলল, ওই সেলিব্রিটির পৌঁছাতে করা আর রাগী হয়, যেন সারাদিন তাকে চোর বলে খ্যাপায়। তখন তো বউকে আর ফেলে দিতে পারবে না, একে সহ্য করতে হবেই। যা, আমি দোয়া করে দিলাম বেচারা অসহায় সেলিব্রিটি। এই সেফার দোয়া কখনো বিফলে যায় না, দেখে নিস। শেফার কথা শুনে রিমি আর শেহের হেসে ফেলল। শেহেরকে জিজ্ঞেস করলো, এটা দোয়া না অভিশাপ ছিল? রিমি হাসতে হাসতে শেফার পিঠে কিল মেরে বসলো। ওর এই এক অভ্যাস, হাসি আটকাতে পারে না। সিরিয়াস মোমেন্টে হাসতে হাসতে থাপ্পড় খাওয়া অনেক রেকর্ড আছে, কিন্তু তা ওর শিক্ষা হয় না। পিঠে কিলটা একটু জোরেই লাগলো, চোখ মুখ কুচকে গেল, ব্যথায় কুকিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে তেড়ে ওঠা রিমির চুল টেনে ধরলো। তারপর ক্ষিপ্ত গলায় বলল, কি খাস তুই? দেখতে তো শুটকি আর শক্তি হাতের মতো। অসহ্য, আমার পিঠটাই বাঁকা করে দিলি। সরি রে দোস্ত, তোর কথা শুনে হাসি আর কি কোনোটাই কন্ট্রোল করতে পারিনি। শেফা বিরক্ত গলায় বলল, হাসার মতো কিছু বলিনি যে দাঁত কেলিয়ে হাসবি। আচ্ছা বাদ দে, ওই সেলিব্রিটির কথা আমার সামনে আর বলবি না। এ নিশ্চয়ই টিকটক সেলিব্রিটি, নইলে আমরা চিনি না কেন? হতেও পারে। এই সেলিব্রিটির হ্যাটের কথা বাদ দে, চেহারা দেখলেই গা চলে যায়। কোথাকার পাগলেরা যে এর জন্য এত পাগল আমি বুঝি না, শালা আবাল। রিমি উৎসাহিত কণ্ঠে বলল, আচ্ছা চল ফুচকা খেয়ে আসি। চিল কর স্যার, জাস্ট চিল, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি খাবো না, তোরা যা। আরে দোস্ত চল না। রিমি আর শেফা এক প্রকার জোর করে শেরকে নিয়ে ফুচকা খেতে গেল।
ভার্সিটি গেটের কাছে বিশাল এক হিজল গাছের নিচে ফুচকাওয়ালা চপলের দোকান। কোনো মানুষের নাম আদৌ চপল হতে পারে কিনা জানা নেই শেহেরের। বেশি করে জাল দিয়ে ফুচকা নিল তিনজনই। খাওয়ার এক পর্যায়ে শেহেরের মাথায় জাল উঠে গেল। পানির বোতল নিয়ে কাউন্টার থেকে ফেরার সময় দেখলো হেড পরা লোকটা পায়ের উপর পা তুলে বসে আছে, ওর দিকে চেয়ে আছে, যেন চিবিয়ে খেতে পারলে তার শান্তি। শেহের ভয় পেয়ে ডুব গেল। এই লোক কি ওকে ফলো করছে নাকি? কাল রাতের ঘটনা মনে করতেই হাত পা ঠান্ডা হয়ে আসলো। কোনক্রমে পাশ কাটিয়ে যেতে নিলেই লোকটা তার পা বাড়িয়ে দিল শেহেরের যাওয়ার পথে। ফলস্বরূপ শেহেরের পায়ে বেঁধে একদম ফ্লোরে পড়ে গেল, আর ওর হাতে থাকা পানির বোতল পানি ছিটকে পড়ল পূর্বের গায়ে। ভীষণ রেগে গেল পূর্ব। শেহের পড়ে গিয়ে কোমরে বেশ ব্যথা পেয়েছে, তবু উঠে দাঁড়ালো, ক্ষীণ কণ্ঠে বলল, আপনার পায়ে বেঁধেই তো আমি পড়েছি, এখানে আমার কিছুই করার নেই। ড্যাম ইট, এটা কি করলে তুমি? আমি দেখতে পাইনি, দুঃখিত। তাই বলে আমার গায়ের উপর পানি ফেলবে? তুমি জানো আমি কে, কার সাথে কথা বলছো জানো তুমি? ইডিয়েট কোথাকার। শেহেরের বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো। এই লোকের বড় বড় কথা ওরা সহ্য হচ্ছে না। এমনিতেই মাথা ঠিক নেই, হাজারো টেনশন, আবার ওকে চোখ রাঙানো হচ্ছে। আর এখন তো ওর দোষ ছিল না, ওই হ্যাটওয়ালা নিজেই তো পা বাড়িয়ে দিয়েছে, আবার গাড়তেরামে করছে। এবার গলা উঁচু করেই বলে ফেললো, কে আপনি? আর কোন পাকাথানে মই দিয়েছি আমি? যেদিন থেকে দেখা হয়েছে সেদিন থেকে একটা না একটা কাণ্ড ঘটিয়েই চলেছেন আপনি। আপনি নাকি মহান মানুষ, তাহলে এসব কি অসভ্য আচরণ আপনার? রাত বিরেতে মেয়েদের বাসায় ঢিল ছুড়াছুড়ি এসব ছাড়া কি আপনার কোনো কাজ নেই? নিজের দোষ না দেখে হুদাই আমার উপর চেঁচাচ্ছেন, যত সব। এতটুকু বলে বোতলের বাকি পানিটাও ওর মাথায় ঢেলে দিয়ে ক্যান্টিন থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল শেহের। রিমি আর শেফা এতক্ষণ থ হয়ে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছিল। শেহের বেড়ে যেতেই ওর পিছু দৌড় লাগলো দুজন। চপল মিয়া ওদের ডাকছে। ফুচকার বিল না দিয়েই ওরা চলে গিয়েছে। এদিকে পূর্ব স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। মূর্তি কি থেকে কি হয়ে গেল সেটা বোঝার ক্ষমতা হারিয়েছে। রাগে কিলবিল করছে শরীর। শেফা আর রিমি শেফাকে নিয়ে একটা পার্কে বসে আছে। শেহের কাছে কেঁদে কেঁদে অবস্থা ভীষণ করুণ। ওর আজ ভীষণ কান্না পাচ্ছে, কোনো কারণ ছাড়াই ওর চোখের পানি গাল বেয়ে পড়ছে। আহমেদের বড় পুত্র ইরফাস পূরব, তুই নেটে ছবি দেখিস নাই? হাই আল্লাহ! শেহেরের চোখগুলো বড় বড় হয়ে গেল এই কথা শুনে। ইরফান আহমেদের পুত্র, এই বেয়াদব লোকটা? ও আল্লাহ, এত ভালো একটা মানুষের পুত্র এত নিচু মন মানসিকতা নিয়ে ঘোরাফেরা করে? ছি! রুদ্রস্নাত বিকালে মিষ্টি বাতাসে গাছগাছালি দুলছে। আকাশ কিছুটা কালচে নীল। বৃষ্টি নামার আগে যখন আকাশটা ভিন্ন রঙের রাঙিয়ে যায়, অনেকটা তেমন। রোদে চকচক করছে শেহেরের সাবলেট বাসার বারান্দাটা। ওখানে বসে শেফা আর রিমির সাথে গল্প করছে শেহের। আজ বিশেষ নাস্তাও তৈরি করেছে শেহের। হাত খরচা টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে আজ প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনেছে। সেই টাকাটা ধার দিয়েছে শেফা, যদিও শেহের নিতে চায়নি, কিন্তু জোর জবরদস্তির চোটে নিতে বাধ্য হয়েছে। কেনাকাটা অবশ্য শেহের ওদের দুজনকে সাথে রেখেই করেছে। রিমি শেফা আজ রাত অনেকটা এখানে কাটাবে বলে ঠিক করলো। একা একা শেহেরের একদম ভালো লাগছে না, তাছাড়া ওর মন মেজাজও কিছুদিন ধরে ঠিক যাচ্ছে না। এসব কারণেই মূলত শেফা রিমি এসেছে। তিনজন মিলে যখন গল্পে মগ্ন, তখন দেখলো কালো রঙের একটা গাড়ি ঠিক রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে, এবং এই গাড়িটা আর কারো নয়, পূর্বের। শেহের বয়ে বয়ে ডুব গিলল। যখন থেকে পূর্বের আসল পরিচয় জানতে পেরেছে, তখন থেকেই ওর মধ্যে উৎকণ্ঠা কাজ করছে, ভয় হচ্ছে। এই বুঝি হাজারখানেক ক্যামেরা নিয়ে এসে ওর সামনে দাঁড়ালো মিডিয়ার লোকজন, আর নানান বিব্রতকর প্রশ্ন ওকে জর্জরিত করা হলো। আর পূর্বকে চোর বলা আর পানি ডালার শাস্তি হিসেবে ওকে পিটানো হয়েছে। হাজার হোক সেলিব্রিটি বলে কথা, মানব সেবায় নিজেকে সামিল করে অল্প দিনের মধ্যেই নিজেকে জনপ্রিয়তার চূড়ান্ত শিয়রে নিয়েছে এই লোক। তাছাড়া রেস্টুরেন্টের ব্যবসা আর বাবা ইরফান আহমেদের ইম্পর্টেন্ট এক্সপোর্টের ব্যবসা ভালোভাবে হ্যান্ডেল করেও বেশ ভালোই পরিচিতি পেয়েছেন। আর তার ইউনিক স্টাইল চলাফেরা আর গুড লুকের জন্য সর্বদা তার নামের ছড়াছড়ি। একথায় সিনেমায় অভিনয় না করেও বাস্তব জীবনের সে সেলিব্রিটি। অসংখ্য মানুষ তাকে ভালোবাসে।
কিন্তু এই মানবদরদি মহাপুরুষ যে ভালো মানুষের আড়ালে কুৎসিত একটা রূপ আছে, সেটা সে এর থেকে ভালো আর কি জানে। পূর্বের গাড়িটা ওরা তিনজনই লক্ষ্য করেছে। শেফা মুখ ফুলিয়ে গম্ভীর গলায় বলল, এটা তো পূরব ভাইয়ের গাড়ি। শেহের মিনমিন করে বলল, ভাই, তোর ভাই লাগে? আরে ধুর, ভয়ের ছুটে গলা দিয়ে বেরিয়ে গেছে। রিমি গালে হাত দিয়ে বয়ার্ত গলায় বলল, স্যার এখন কি হবে রে? ইস, একবার যদি জানতো এই লোক এমন কিছু করতে পারে তাহলে অভদ্র ব্যবহার করতো না। কিন্তু এখন কি হবে? তাছাড়া পূর্বকেও দেখা যাচ্ছে না। তবে কিছুক্ষণ পরেই গাড়ি থেকে পূর্ব আর জিসানকে বেরিয়ে আসতে দেখা যায়। মনে হচ্ছে অনেক রেগে আছে এই লোক। শেহের ভয় পেয়ে রুমে চলে এলো। পেছনে পেছনে রিমি আর শেফাও এলো। ভয়ে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মিনিট খানেক পরই দরজায় ঠক ঠক শব্দ হলো। ওরা তিন বান্ধবী একে অপরের মুখে চাওয়াচাই করলো। রিমি শেহেরের কাঁধে খামচে ধরে ডুব গিলে বলল, এখন নিশ্চয়ই তোকে ধরতে এসেছে। কি বলে ডাকবো? আর ভাই ছাড়া? ভাইটাই দেখে যদি কিছু একটা করতে পারি। শেফা দাঁত কটমট করে বলল, চুপ থাক রিমি, টেনশনেই বাঁচি না। এখন তোর উল্টাপাল্টা কথা শোনার মুড নেই একদম। এই শেহের, দরজা খুলবো? ওনারা এসেছেন তাই না? মনে তো হচ্ছে। আচ্ছা জিজ্ঞেস করে দেখি। শেহের সাথে যে মেয়েগুলো ফ্ল্যাটে শেয়ার করে তারা আজ বাসায় নেই, গ্রামে গিয়েছে, তাই কোনো রকম চিন্তা ভাবনা নেই। শেফা মেন দরজার সামনে গিয়ে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে সাহসী গলায় জিজ্ঞেস করলো,